ঠিক যে আশঙ্কাটা করেছিলাম সেটাই সত্যি হয়ে গেল। এই ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রথম টেস্টটা মাত্র 3 দিনেই শেষ হয়ে গেল। তবুও অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে দিনের শুরুতে মনে হচ্ছিল খেলাটা হয়তো চতুর্থ দিনে গড়ালেও গড়াতে পারে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো শুরু করেও তাদের ওই হঠাৎ একটা ব্যাটিং কোলাপসেই বলতে পারেন খেলাটা এই তৃতীয় দিনই শেষ হয়ে গেল বা এক প্রকার হয়ে যেতে বাধ্য হলো। তো অস্ট্রেলিয়া তৃতীয় দিনের খেলাটা শুরু করেছিল ওই 4 উইকেটে 92 ওই অবস্থায়। তখন তো ক্রিজে ব্যাটিং করছিলেন ওই ট্রাভিস হেড আর বাউ ওয়েবস্টার। তো এদের মধ্যে 27 রানে তখন জুটিটা অপরাজিত ছিল। তো এই জুটিটাকে তারা আরও লম্বা করে টেনে নিয়ে গেলেন 102-তে। এদের পার্টনারশিপে 102 রান উঠে যায়, তখন অস্ট্রেলিয়া স্কোরটা 167-তে পৌঁছে যায়। ট্রাভিসের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও আরেকটা চমৎকার ইনিংস খেলেছেন, একদম কাউন্টার অ্যাটাকিং 61 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছে বলা যায়। কিন্তু এরপর ওই সামার জোসেফের একটা ডেলিভারিতে তিনি এলবিডব্লিউ হয়ে যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান, অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় 5 উইকেটে 167। এরপর ওই ক্রিজের নতুন আসেন ওই উইকেট কিপার অ্যালেক্স ক্যারি, আর বাউ ওয়েবস্টার তো আগে থেকেই সেট হয়ে গেছিলেন। এদের দুজনের মধ্যে আবার একটা 41 রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে। তখন ইনিংস রিকভারি কাজটা অলরেডি তো করেই দিয়েছিলেন ওই ট্রাভিস হেড আর বাউ ওয়েবস্টার। তখন এই দুজন ইনিংসটাকে একটু লম্বা করার কাজ করছিলেন, বা ওয়েস্ট ইন্ডিজের টার্গেটটাকে যত দূর সম্ভব বাড়িয়ে নেওয়া যায় সেটাই চেষ্টা করছিলেন। তো 200 রানের গন্ডিও টপকে যায় অস্ট্রেলিয়ার এদের হাত ধরে। বাউ ওয়েবস্টারও এই জায়গায় একটা চমৎকার হাফ সেঞ্চুরি করে ফেলেন, কিন্তু সামার জোসেফের একটা ডেলিভারিতেই তিনি ওই উইকেট কিপার শাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই জায়গায় 63 রান করে। বেশ একটা ভালো ফ্যান্টাস্টিক কার্যকরী ইনিংস খেলেছেন, দুইটা পার্টনারশিপও গড়ে দিয়ে গেছেন এই বাউ ওয়েবস্টার। এরপর অ্যালেক্স ক্যারি আর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের মধ্যে আবার একটা 39 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করেই বলতে পারেন অস্ট্রেলিয়া তাদের লিডটাকে বেশ কিছুটা বলতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে যায়। এরপর মিচেল স্টার্ক এসে তিনি 17 বলে 16 রানের একটা ঝোড়ো ইনিংস খেললেন, তিনটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন, কিন্তু যাই হোক আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকেও বড় করতে পারেননি বা পার্টনারশিপটাও বড় হয়নি। তো তিনি এরপর আউট হয়ে গেল। এরপর নাথান লায়ন ক্রিজে আসেন। নাথান লায়ন আর এই অ্যালেক্স ক্যারির মধ্যে আবার একটা 27 রানের বেশ কার্যকরী পার্টনারশিপ গড়ে ওঠে। শেষের দিকে যতগুলো রানই উঠছিল বা পার্টনারশিপ গড়ে উঠেছিল সেটাই বলতে পারেন অস্ট্রেলিয়ার জন্য যেমন পজিটিভ, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য বলতে পারেন ম্যাচ থেকে তারা ক্রমশই দূরে ছিটকে যাচ্ছিল। অ্যালেক্স ক্যারি একটা চমৎকার ইনিংস খেলেছেন, ট্রাভিস সাইডার থেকেও একটা অ্যাটাকিং ইনিংস খেলেছেন বলা যায়। মাত্র 75 বলে তিনি 65 রানের একটা যে ঝকঝকে ইনিংস খেলেন এইরকম একটা টাফ কন্ডিশনে, যেখানে পেস বোলাররা কন্টিনিউয়াসলি ডমিনেট করে চলেছে প্রথম দিন থেকে, সেই পেসারদের সামনে ওয়েস্ট ইন্ডিজের ওই সামার জোসেফ আর জাস্টিন গ্রিভস যারা চমৎকার ছন্দে ছিলেন তাদের ওই পেসকে সামলে এই অ্যালেক্স ক্যারি যেভাবে কাউন্টার অ্যাটাক করেছেন, বড় বড় শট খেলেছেন, তিনি তার ইনিংসে 7টা 4 2টা ছক্কা মেরেছেন। আসলেই এটা কিন্তু প্রশংসার যথেষ্ট দাবি রাখে। এরপর অ্যালেক্স ক্যারি ওই স্পিনার রস্টন চেসকে একটা বড় শট খেলতে গেছিলেন ওই লং অনের উপর দিয়ে, কিন্তু নিজের উইকেটটা ওই জায়গায় খুঁয়ে বসেন মিস হিট হয়ে যাওয়াতে। তো 65 রানের ইনিংসটা ওখানে শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়া ওই জায়গায় 9টা উইকেট খুঁয়ে ফেলে 291 রানে, কিন্তু শেষ উইকেটেও ওই আগে থেকে সেট হয়ে যাওয়া নাথান লায়ন আর নতুন ক্রিজে আসা জশ হেজেলউডের মধ্যে আবারও একটা 19 রানের পার্টনারশিপ করে ওঠে। তো অস্ট্রেলিয়া আমি তো আগেই বলেছিলাম তারা তো কোনোদিন হাল ছেড়ে দেয় না, হাল ছাড়ার তারা পাত্র নয়, একেবারে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা লড়তে জানে। তো এই অমূল্য পার্টনারশিপগুলোর উপর ভর করে অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসের স্কোরটাকে নিয়ে চলে যায় 310-এ। হিসাব মতো ওয়েস্ট ইন্ডিজের সামনে লাস্ট ইনিংসে টার্গেটটা দাঁড়ালো 301 রানে। তো এই টার্গেট নিয়ে খেলতে নেবে মিচেল স্টার্ক একদম প্রথম ওভারের একদম শেষ ডেলিভারিতেই ওই প্রাক্তন ক্যাপ্টেন ওই ক্রেগ ব্র্যাথওয়েটের উইকেটটা তিনি তুলে নেন। মাত্র 4 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেল। এরপর সেকেন্ড উইকেটে কিন্তু একটা বেশ ভালো পার্টনারশিপ গড়ে ওঠে 43 রানের ওই কেসি কার্টি আর জন ক্যাম্পবেলের মধ্যে। কিন্তু এই পার্টনারশিপটা যখন ওই জায়গায় ভেঙে দেন ওই জশ হ্যাজেলউড, ওয়েস্ট ইন্ডিজের দলগত 47 রানের মাথায় একটা বেশ ভালো ইনিংস খেলছিলেন ওই জায়গায় জন ক্যাম্পবেল, 20 বা 23 মতো করেছেন সম্ভবত। ওই জায়গায় 47 রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ এই দ্বিতীয় উইকেটটা খোয়ালো ঠিকই, কিন্তু এরপর তাদের ইনিংসে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয়ে যায়। ওই 47-1 থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে যায় একসময় 86-7। মাঝের এই মাত্র 39 রানের মধ্যে তারা 7খানা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে, আর যার মধ্যে বলতে পারেন ওই তাদের মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারটা পুরোই ওখানেই কোল্যাপস করে যায়। শাই হোপ থেকে শুরু করে রস্টন চেস বা ডেবিউট্যান্ট ব্র্যান্ডন কিং যারা আগের ইনিংসে বেশ কার্যকরী অবদান রেখেছিলেন তারা কিন্তু কেউই একটাও বড় ইনিংস খেলতে পারলেন না, যেটা কিনা খুবই প্রয়োজন ছিল। 301 যখন চেস করছেন এইরকম একটা কঠিন কন্ডিশনে বা এরকম টাফ উইকেটে, তখন এই মিডিল অর্ডার ব্যাটাররা বা একটু সিনিয়র ক্যাম্পেনাররাই তো শেষ ভরসা ছিল ওয়েস্ট ইন্ডিজের। তারা যখন ওই জায়গা টোটালি ফেল করে গেলেন তখনই তো অস্ট্রেলিয়া জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে গেছিল। কিন্তু এরপর সবাইকে চমকে দিয়ে ওই অষ্টম উইকেটে ওই অলরাউন্ডার জাস্টিন গ্রিভস আর ওই পেস বোলার সামার জোসেফের মধ্যে একটা 55 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ওঠে। তারা সময় নিয়েছে ওই জায়গায় মাত্র 44টা বল। জাস্টিন গ্রিভস তিনি একটা দিকে আর কি আগলে রেখে ওই সাপোর্টিভ রোলটা প্লে করলো, ঝড় তোলার মূল কাজটা করেছিলেন সামার জোসেফ। তিনি অলমোস্ট ওই 200 স্ট্রাইক রেট মেনটেন করে যে ইনিংসটা খেলেছেন, 4টা 4 ছক্কা মেরেছেন, 44টা রান করে গেছেন, মূলত তাদের দৌলতেই ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা বলতে পারেন ওই 100 বা 120-এর গন্ডি টপকেছে। কিন্তু সেটা তো যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। তার আগে যখন 7টা উইকেট কোনো একটা টিম হারিয়ে ফেলে 86 রানের ভেতরেই এই 301 চেস করতে গিয়ে,
সেখান থেকে তারা যতই পরবর্তীতে ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে তুলুক না কেন, সেটা ম্যাচ জয়ের জন্য যে যথেষ্ট নয় সেটা কিন্তু বলাই বাহুল্য। এরপর যখন এই পার্টনারশিপটা ভেঙে গেল, তখনই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশাটা একেবারে পুরোপুরি স্তীমিত হয়ে গেল। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাকি উইকেটগুলো তুলতে আর খুব বেশি সময় লাগেনি অস্ট্রেলিয়ার। ওই মাত্র 141 রানে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসটা শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে তারা 190 তুললেও দ্বিতীয় ইনিংসে তারা সেই রানটাও টপকাতে পারেনি। তো যার ফলে এই প্রথম টেস্টটা ওই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাইটি অস্ট্রেলিয়া হারিয়ে দিল 159 রানের বিশাল ব্যবধানে, যেখানে কিনা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া বেশ ভালো মতো ব্যাকফুটে চলে গেছিল। ওয়েস্ট ইন্ডিজ একটা বেশ ভালো মতো সুযোগ পেয়েও অস্ট্রেলিয়াকে চেপে ধরেও কিন্তু তারা সেই চাপটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তাদের ওই ব্যাটিং ব্যর্থতার জন্য। আর দিন শেষে দেখুন এই ব্যাটিং ব্যর্থতার জন্যই ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাটিতে ফেভারিট হওয়া সত্ত্বেও তারা হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে এই বিশাল ব্যবধানে। তো এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই প্যাথেটিক, খুবই পেনফুল। তারা ওই জায়গায় ক্যাপ্টেন চেঞ্জ করেছিল, পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিয়েছিল, ইভেন টেস্ট টিমেও অনেকগুলো অদল বদল এনেছিল, বা বলতে পারেন অনেক নতুন প্লেয়ারকে তারা সুযোগ দিয়েছিল। কিন্তু এত কিছু করেও ওয়েস্ট ইন্ডিজ ওই তাদের যে সাম্প্রতিক সময় বা লাস্ট 5 বা 10 বছর ধরে যেরকমভাবে আর কি টেস্ট ক্রিকেটটা খেলে আসছে সেই ধারাটাই অব্যাহত রাখলো। আর অপরদিকে অস্ট্রেলিয়া তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গেছিলো ঠিকই, বেশ একটা ধাক্কা খেয়েছিল বড়সড়, কিন্তু সেখান থেকে তারা বেশ ভালোভাবেই প্রত্যাবর্তন করলো, সেটা কিন্তু বলাই চলে। তো এরপর সেকেন্ড টেস্টটা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে, যেখানে ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ চাইবে একটা বেশ ভালো মতো বাউন্স ব্যাক করে ঘুরে দাঁড়াতে, সেকেন্ড টেস্টে জয় পেতে, যাতে থার্ড টেস্টে সিরিজ জয়ের আশাটা তারা বাঁচিয়ে রাখতে পারে। কি মনে করেন, সেকেন্ড টেস্টে কি পারবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।